বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা এতক্ষণে সকলেই অবগত আছেন যে 34 দিনের ধরে জুনিয়র চিকিৎসকরা তাদের সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে এবং তার সঙ্গে আরও অন্যান্য দাবিতে তারা যে আন্দোলন করছেন, সেই আন্দোলন মঞ্চে প্রথমে আন্দোলন ছিল আর.জি. কর হাসপাতালের অভ্যন্তরে। সেই আন্দোলন গত কয়েকদিন ধরে চলে গেছে স্বাস্থ্য ভবনের সামনে। স্বাস্থ্য সচিবের পদত্যাগ এবং ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনের যিনি আছেন সচিব, যিনি আছেন দায়িত্বে, তার পদত্যাগ, নির্যাতিতার আর.জি. কর মেডিকেল কলেজের অভ্যন্তরে কর্তব্যরত যে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে তার ইনসাফ, তার বিচার, সুবিচারের ব্যবস্থা করা এবং থ্রেট কালচার, মেডিকেল স্তর থেকে, মেডিকেল কলেজগুলো থেকে থ্রেট কালচারকে তুলে দেওয়া সহ বিভিন্ন দাবিতে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছে। প্রায় 7,500 চিকিৎসক এই রাজ্যে এই আন্দোলনে সামিল হয়েছে। হাসপাতালগুলোর পরিষেবা অনেকটাই বিঘ্নিত হচ্ছে। এই প্রেক্ষাপটে আন্দোলন যখন চলছে, গত বৃহস্পতিবার আমরা দেখলাম মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে মুখ্য সচিব নবান্নে এই জুনিয়র চিকিৎসকদেরকে ডেকেছিলেন আলোচনার জন্য। মুখ্যমন্ত্রীও প্রায় 2 ঘন্টা বসেছিলেন আলোচনায় বসার জন্য, কিন্তু লাইভ স্ট্রিম হবে কি হবে না এই বিতর্কের মধ্যে থেকে শেষ পর্যন্ত বৈঠক ভেস্তে যায়। বৃহস্পতিবারের বৈঠক ভেস্তে যাওয়ার পরে আমরা ভেবেছিলাম হয়তো একটা কঠিন সংকটের মধ্য দিয়ে আমাদের রাজ্য পৌঁছে যাবে। যেভাবে অনমনীয় মনোভাব দুপক্ষই দেখাচ্ছেন, ডাক্তাররা যেমন দেখাচ্ছেন একই রকমভাবে সরকার পক্ষও দেখাচ্ছেন। তবে সরকার পক্ষর দেখানোর ক্ষেত্রে খানিকটা যুক্তি মেনে নেওয়া যায়। লাইভ স্ট্রিমের ক্ষেত্রে তারা লাইভ স্ট্রিম কেন করতে দেবে? একটা প্রশাসনিক বৈঠক যেখানে আন্দোলনকারীদের সঙ্গে সরকার পক্ষের বৈঠক হচ্ছে, অনেক দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়ার নিরিখে কিভাবে লাইভ স্ট্রিম হবে সেটা প্রশ্ন থাকতেই পারে এবং সেটা সম্ভব নয় বলেই আমাদের মনে হয়েছে। এবং সেটা নরেন্দ্র মোদীও করেননি বা কোনো সরকারই এটা মেনে নেবে না বলে আমাদের মনে হয়েছে, বাংলার জনরবের মনে হয়েছে। কিন্তু শনিবার দুপুরে আমরা কেউ একবারও ভেবে দেখিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন একরোখা নেত্রী, জননেত্রী, তাকে যেভাবে বৃহস্পতিবারে 2 ঘন্টা বসিয়ে রাখার পরও জুনিয়র চিকিৎসকরা দেখা করলেন না এবং আলোচনায় বারবার অনুরোধ করা সত্ত্বেও, আধিকারিকদের অনুরোধ করা সত্ত্বেও লাইভ স্ট্রিম কেন হবে না এই অজুহাত দেখিয়ে আন্দোলন বানচাল করে দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ শনিবার দুপুরে এই যে বর্ষামুখর কলকাতায় হঠাৎ মঞ্চে গিয়ে, আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হয়ে যাবেন, এটা কল্পনাতীত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা অতি বড় সমর্থক তারাও এটা যেমন বিশ্বাস করতে পারেনি এবং যারা তার বিরোধী বলে পরিচিত তারাও বিশ্বাস করতে পারেননি। তাই সুতরাং রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে আন্দোলনরত অবস্থায়, তার সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন, এমন চিকিৎসকদের সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী দেখা করতে যাচ্ছেন, এটা একটা বিরল দৃষ্টান্ত। ভারতবর্ষের ইতিহাসে, ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এই ঘটনা ঘটেছে বলে আমাদের মনে হয়নি। কৃষকরা যখন হরিয়ানার দিল্লির সীমান্তে বসে দিনের পর দিন প্রায় 1 বছর ধরে তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে গেলেন, নরেন্দ্র মোদীর একবারও সময় হয়নি সেই কৃষক নেতাদের সঙ্গে দেখা করার। করতে পারতেন, যেতে পারতেন, যাননি। মমতা ব্যানার্জি গেছেন, এটাই মমতার কৃতিত্ব। বাংলার জননেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে আসলে সাধারণ মানুষের কথাই বেশি চিন্তা করেন সে নিয়ে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। আজকের ঘটনা এটা প্রমাণ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন, একটা অনন্য নজির তৈরি করেছেন।
বাংলার ইতিহাস তো বটেই, ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের নজির নেই বললেই চলে। রাজ্যের প্রশাসনিক প্রধান নিজে যাচ্ছে তার সরকারের বিরুদ্ধে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করতে, এটা এক কথায় ইতিহাস বলা যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টার স্ট্রোকে অনেকটাই চাপে পড়ে গেছে। আন্দোলনকারীরা যেমন চাপে পড়েছেন, একই রকমভাবে বিরোধীরাও চাপে পড়েছেন। যেমন আজ সকালে, শনিবার সকালেই তো গ্রেপ্তার হয়েছেন ডিওয়াইফাইয়ের মুখপত্রের সম্পাদক এবং রাজ্য কমিটির, সিপিএমের রাজ্য কমিটির সদস্য কলতান দাশগুপ্ত। কলতান দাশগুপ্তের মতো একজন অফিসিয়াল নেতা যেভাবে গ্রেপ্তার হলেন, যে অজুহাতে গ্রেপ্তার হলেন, যে কারণে গ্রেপ্তার হলেন, তাতে আজ যাই হোক সিপিএম নেতাদের কাছে সেটা একটা অশনি সংকেত বলা যেতে পারে। কলতান দাশগুপ্ত গ্রেপ্তারি, তারপরে মুখ্যমন্ত্রীর আগমন, অবশ্যই পুরো বিষয়টিতেই যেন কোথাও একটা সংঘাত থেকে মৈত্রের বার্তা দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সভাতে গিয়ে যা বললেন সেটা একটু জানার বিষয় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলি বললেন, মানে এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘটনাস্থলে পৌঁছালেন তখন তাকে দেখেই কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় আন্দোলনকারীরা। তারা ভাবতে থাকেন কি বলবো মুখ্যমন্ত্রীকে। তখন তারা শুরু করে দেয় উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই, আমরা বিচার চাই। চিৎকার চেঁচামেচি যখন করছেন তখন মুখ্যমন্ত্রী মাইক্রোফোন ধরে চুপ করে দাঁড়িয়েছিলেন। তারপরে মুখ্যমন্ত্রী বললেন, চুপ করে দাঁড়ার পর তারপরে মুখ্যমন্ত্রী বলতে শুরু করেন, আমার নিরাপত্তাজনিত বারণ থাকা সত্ত্বেও নিজে ছুটে এসেছি, আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাচ্ছি। ছাত্র আন্দোলন থেকে আমি উঠে এসেছি, কাল ঝড় জল হয়েছে, আপনারা যেভাবে বসে আছেন আমার কষ্ট হচ্ছে। 34 দিন ধরে বসে আছেন, আমিও রাতের পর রাত ঘুমাইনি। আপনারা রাস্তায় থাকলে আমাকে পাহারাদার হিসাবে জেগে থাকতে হয়। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, যদি আপনারা কাজে ফিরতে চান আমি কথা দিচ্ছি আপনাদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করব। আমি একা সরকার চালাই না, সকলের সঙ্গে আলোচনা করব। যদি কেউ দোষী হন শাস্তি পাবেন, সিবিআইকে অনুরোধ করব দোষীদের ফাঁসি হোক, কেউ দোষী থাকলে নিশ্চয়ই ব্যবস্থা নেব, এটুকু বলতে এসেছি। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে তিনি বলছেন, আপনারা আমাদের ঘরের ভাই বোন, আমি কোনো অবিচার হতে দেব না। সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি নতুন করে তৈরি করা হবে, তাতে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স, পুলিশ থাকবে। এই সিদ্ধান্ত নিয়েছি। আরজি করে রোগী কল্যাণ সমিতি আমি ভেঙে দিলাম, নতুন করে তৈরি করা হবে। বাকি আপনাদের যা দাবি আছে, যদি সত্যি কেউ দোষী হয় তারা শাস্তি পাবে। আর কেউ আমার বন্ধু বা শত্রু নয়। যাদের আমরা বন্ধু বলছেন, আমার বন্ধু বলছেন, আমি তাদের চিনিই না। প্রক্রিয়ার মাধ্যমে তারা এসেছেন, সাধ্যমতো পদক্ষেপের চেষ্টা করব। আপনারা কাজে ফিরুন, আমি কোনো আপনাদের বিরুদ্ধে পদক্ষেপ করব না। মমতা বলেন যে সুপ্রিম কোর্টে এই মামলা চলছে, কোনো পদক্ষেপ আপনাদের বিরুদ্ধে করা হবে না। এখন আমি মুখ্যমন্ত্রী হিসাবে এসেছি, বড় দিদি হিসাবে এসেছি, আমাকে সময় দিন, ভালো থাকুন। আপনাদের কাছে আসা মানে নিজেকে ছোট করা নয়, বড় করা, এটা আমার শেষ চেষ্টা বলতে পারেন। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আহ্বান, এই সামান্য কয়েকটি কথা তিনি আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে বললেন, এর ফলে আর যাই হোক আন্দোলনকারীরা কাছে এখন সংকট তৈরি হলো। আন্দোলনকারীদের কাছে সংকট কি তৈরি হলো? আন্দোলনকারীরা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারে যে কাণ্ডটি করেছেন তাতে আন্দোলনকারীরা অনেকটাই ব্যাকফুটে ছিল। কারণ প্রথম কথা হচ্ছে যে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী নবান্নে ডেকেছেন, যাওয়ার আগে ইমেলে চালাচালি হয়েছে। ইমেলে কোথাও কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে একথা প্রতিশ্রুতি দেওয়া হয়নি যে বৈঠক চলাকালীন সময়ে লাইভ স্ট্রিম করা হবে, এ কথা বলা হয়নি। তারপরে নবান্নে গিয়ে পৌঁছে গেটের সামনে দাঁড়িয়ে লাইভ স্ট্রিমের দাবিতে সরব হওয়াটা একটা বোকামো ছাড়া আর কিছুই নয়, এটা সত্য কথা। সেদিনে যে হারিয়ে গেল, যেভাবে তারা আন্দোলন থেকে সরে যাচ্ছিল ডাক্তাররা, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের ঘটনা প্রমাণ করলো যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক প্রধান হিসাবে
একটা জিনিস চেষ্টা করছেন যে একটা আপোষে নিয়ে আসার চেষ্টা করছেন। এরপরে যদি জুনিয়র ডাক্তাররা আলোচনায় বসতে না চান বা আলোচনায় এড়িয়ে যান, তাহলে কিন্তু জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে পারেন সুপ্রিম কোর্ট। একটা কথা মনে রাখবেন, সুপ্রিম কোর্ট যদি একবার আদেশ দিয়ে দেয় যে এই জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিতে হবে, তখন কিন্তু সংকটে পড়বে জুনিয়র ডাক্তাররাই। কারণ জুনিয়র ডাক্তারদের রেজিস্ট্রেশন এখন সরকারের হাতে, জুনিয়র ডাক্তারদের সার্টিফিকেট এখন সরকারের হাতে, এবং জুনিয়র ডাক্তাররা যেভাবে চাকরি করেন, স্টাইপেন্ড পান, 30 থেকে 40 হাজার টাকা স্টাইপেন্ড পান, সেইগুলো হচ্ছে বড় হয়ে দাঁড়াবে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আগামী 17 তারিখ অর্থাৎ মঙ্গলবার সুপ্রিম কোর্টের যে মামলা উঠবে, সেই মামলাতে কিন্তু এই মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চে যাওয়াটা বড় একটা বিষয় হয়ে দাঁড়াবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কেও বলতে হবে যে মুখ্যমন্ত্রী যখন আপনাদের কাছে গিয়ে পৌঁছেছে, তাহলে আপনারাই বা কেন তার কথা শুনে আলোচনায় বসলেন না। এই যে সমস্যা, এবং আরেকটা সমস্যা হবে যদি এর পরেও যদি ডাক্তাররা আন্দোলন না তুলে নেয়, তাহলে কিন্তু তাদের জনসমর্থন হারাবে। মনে রাখবেন, চিকিৎসকদের কিন্তু খুব একটা ভালো চোখে এদেশের যারা সাধারণ নাগরিক, গরিব নিম্নবিত্ত পরিবারের লোকেরা ভালো চোখে দেখেন না। তারা মনে করেন এই চিকিৎসকরা সরকারি হাসপাতালে গিয়ে ভালো করে চিকিৎসা করেন না এবং ভালো করে তাদের গরিব মানুষদের দেখেন না, এটা তাদের দাবি। এইটা নিয়ে একটা অসন্তোষ আছে, সমাজের মধ্যে আছে, অর্থাৎ সাধারণ নাগরিকদের মধ্যে আছে। আর আজকের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটুকু সমস্যা ছিল, সেই সমস্যাটিকে তিনি উতরে গেলেন বলে আমাদের মনে হয়েছে। আচ্ছা, এই ঘটনার পরেই আমরা জানতে পারলাম যে ডাক্তাররা নিজেদের মধ্যে বৈঠক করেছেন। বৈঠক করার পর তারা জানিয়েছেন যে আমরাও আলোচনায় বসতে চাই, আজকে চাইলে আজকে আলোচনা করব, এখনই চাইলে এখনই আলোচনা হবে, আমাদের দাবি দেওয়া আমাদের আসল জায়গা, আর তা নিয়ে আমরা বসতে চাই। ডাক্তারদের শেষ কথাটুকু তারা এইটুকু বলেছে, এবং ডাক্তাররা আজকে মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরেই তারা বৈঠকে বসেন। বৈঠকে বসার পর এটাই সিদ্ধান্ত হয়েছে, আমরা আলোচনায় বসতে চাই, আমরা আজকে বসলে আজকেই আলোচনা করতে, আমাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করব আমরা। ডাক্তারদের মধ্যে নেতা যিনি অনিকেত মাহাতো, যিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে ছিলেন যখন মুখ্যমন্ত্রী আসেন, সেই অনিকেত মাহাতো বলেছেন যে মুখ্যমন্ত্রী আলোচনায় বসতে চাইছেন, আমরাও 5 দফা দাবি নিয়ে আলোচনায় বসতে চাইছি, বারবার এক কথাই বলছি, আমরা আলোচনায় বসতে রাজি আছি। এই আলোচনায় বসাটা যে সূত্রটা খুলে গেল, মুখ্যমন্ত্রী যেভাবে আজ গেলেন, এরপরে ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের আলোচনায় বসা ছাড়া, কর্মবিরতি তুলে নেওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো পন্থা সামনে নেই। এটা মাথায় রাখতে হবে। কারণ এটাও মাথায় রাখতে হবে, যারা উদ্বাহু নৃত্য করছেন, যারা বলছেন যে মুখ্যমন্ত্রী সব শেষ হয়ে গেল, শেষ কিন্তু হয়নি। কলকাতা শহর কেন্দ্রিক এবং শহর কেন্দ্রিক কিছু এলাকায় বিক্ষোভ কর্মসূচি হলেও আম জনতার মাঝে আরজি করের ঘটনার তেমন কোনো প্রভাব এখনো পর্যন্ত পড়েনি। কলকাতা কেন্দ্রিক আমরা কলকাতায় যে আন্দোলন দেখতে পাচ্ছি, এই আন্দোলনের প্রভাব কিন্তু আপনি গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকাগুলোতে দেখতে পাবেন না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের যে ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে ধর্ণা মঞ্চে গেলেন এবং প্রতিশ্রুতি দিলেন, তাদের আলোচনায় বসার আহ্বান জানালেন এবং তাদেরকে বললেন, আমি দিদি হিসাবে এসেছি, আমি মুখ্যমন্ত্রী হিসাবে আসিনি, আমি তোমাদের জন্য রাতে ঘুমোতে পারিনি, এই কথাগুলো, এই বার্তাগুলো সমগ্র শুধু ভারতবর্ষে নয়, সমগ্র বিশ্বে সম্প্রচারিত হলো এই আজকের ডিজিটালের যুগে। এর ফলে মুখ্যমন্ত্রী তার হারানো ভাবমূর্তি অনেকটাই যে ফিরিয়ে আনতে পারবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে এখন প্রশ্ন উঠেছে যে কলতান দাশগুপ্তের মতো একজন সিপিএমের নেতার কার সঙ্গে ফোনে কি কথা বলছিলেন সেটা যদি ধরে ফেলতে পারেন শুধুমাত্র ফোনের কল লিস্ট দেখে, তাহলে এটা পরিষ্কার হতে পারে কেন খুনিরা ধরা পড়ল না। এটাই শেষ প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে যে এই মুখ্যমন্ত্রীর আসা, মুখ্যমন্ত্রী যাওয়া, ডাক্তারদের আন্দোলন, এর মাঝখানে কি কোথাও হারিয়ে যাবে না তো নির্যাতিতার বিচার? হারিয়ে যাবে না তো আমাদের অভয়ার বিচার? হারিয়ে শাস্তি পাবে তো আমাদের অভয়া, আমাদের অভাগিনী, আমাদের তিলোত্তমা, যিনি শুধুমাত্র পড়াশোনা করতে গিয়ে
মানুষের সেবা করতে গিয়ে জীবন হারালেন।